নমস্কার, আমি পাপিয়া আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সোমবার বিধানসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা ও পাশ হওয়ার সম্ভাবনা আছে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে খবর এসেছে যে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে, পাশাপাশি দুষ্কৃতি দমন সংক্রান্ত বিলও আসতে পারে বলে শোনা যাচ্ছে। তার কারণ লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এগুলো নিয়ে নতুন আইনি উদ্যোগের কথা রাজনৈতিক মহলে কম বেশি সবাই শুনতে পাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কম বেশি সবাই কিছুটা জানে, কিন্তু আমার মনে কয়েকটা প্রশ্ন বারবার ঘুরছে। প্রথম প্রশ্ন, যদি আমরা এক দেশ এক সংবিধানের কথা বলি, তাহলে ইউসিসি নিয়ে এত আপত্তি বা বিতর্কের কারণ কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইউসিসি বিরোধিতা করা কি শুধুই কনস্টিটিউশনের ব্যাখ্যার কারণে, নাকি রাজনৈতিক দলগুলো নিজেদের ভোট ব্যাংকের কথা মাথায় রেখে অবস্থান নিচ্ছে? যেমন ধরুন কংগ্রেস, সিপিএম, তৃণমূল ও এসএফআইয়ের যে বক্তব্য, কি সত্যি ডক্টর আম্বেদকরের সমান নাগরিক বিধির ভাবনার সঙ্গে মিলছে, নাকি তার থেকে আলাদা? আর তৃতীয় বিষয়টি, একজন নারী হিসাবে আমি একজন নারী বিধায়কের বক্তব্য নিয়ে কিছু কথা বলতে চাই, কারণ তার কিছু মন্তব্য ঘিরে ভীষণভাবে প্রশ্ন উঠছে। সবাই কি সত্যি, সেগুলো কি সত্যি মানে নারীর অধিকার বা সমতার পক্ষে, নাকি তার বিপরীত? এই বিষয়টিও আজ আলোচনা করব। ৪ মে পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের পর থেকে আবার নতুন করে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে রাজনৈতিক আলোচনা তীব্র হয়ে উঠছে। এটা পুরো দেশেই হচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হঠাৎ করে ইউসিসি নিয়ে এত আলোচনা কেন? কারণ রাজনৈতিক মহলে ইউসিসি নিয়ে একদম মানে মানে কি বলবো, রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, মানে রাজনৈতিক ঝামেলা শুরু হয়ে গেছে পুরোপুরি। কারণ পশ্চিমবঙ্গে নেই, একই সঙ্গে মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের ইউসিসি কার্যকর করার কথা লক্ষ্য নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে উত্তরাখণ্ড এবং অসম ও গুজরাটে ইউসিসি নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়ে গেছে। মানে গোয়ার কথা যদি বলি, এবার গোয়ায় দীর্ঘদিন আগেই এই অভিন্ন দেওয়ানি নীতি কার্যকর হয়ে গেছে। এবার দেখা যাক কোন রাজ্যে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। মহারাষ্ট্রে কী করা হচ্ছে, মহারাষ্ট্রে একজন প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করছে সরকার। আর ছত্তিশগড়ে যেটা করা হয়েছে, ছত্তিশগড়ে ৫ সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে এবং জনমত সংগ্রহ এবং খসড়া তৈরির কাজ এদেরকে দেওয়া হয়েছে। এবার মধ্যপ্রদেশে সাধারণ মানুষের কাছ থেকে মতামত সংগ্রহ এবং ইউসিসি নিয়ে বিভিন্ন মহলে মতামত বিবেচনা করা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী হচ্ছে, পশ্চিমবঙ্গে এই লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের ক্ষেত্রে ইউসিসিটা আমার মনে হয় ভীষণভাবে জরুরি। আর এটা পশ্চিমবঙ্গে করতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না, কেন কিনা 2007 বলছি, 207টা এমএলএ বিধানসভাতে আছে। তো 207টা এমএলএ যদি বিধানসভাতে আসে, তাহলে কোনো আইন পাশ করা অতটা কঠিন বলে তো আমার মনে হয় না। স্বাভাবিকভাবে এই পদক্ষেপগুলো নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলো একাংশের অভিযোগ, বিজেপি নেতাদের রাজনৈতিক এজেন্ডার অংশ হিসাবে ইউসিসিকে সামনে আনছে। অন্যদিকে যারা ইউসিসিকে সমর্থন করছেন, সংবিধানের নীতি নির্দেশ এবং অনুচ্ছেদ 44-এর সমান নাগরিক বিধির কথা উল্লেখ করছেন। মানে যারা ধরুন এটাকে সমর্থন করছেন, তারা কনস্টিটিউশনের নিয়ম মানে আর্টিকেল নাম্বার 44-এর কথা বলছেন। এটা মানে বলছেন যে এখানে সকলের সমান অধিকার বা ইউসিসির কথা বলা হয়েছে। অর্থাৎ এখন বিতর্কটা শুধু ইউসিসি হবে কি হবে না সেটা না, বরং প্রশ্ন হলো এটি কিভাবে বাস্তবায়িত হবে এবং তার প্রভাব সাধারণ মানুষের জীবন কতটা পড়বে। আমি যেটা বলেছিলাম, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, দেখা যাচ্ছে যে সেখানেই ইউসিসি কার্যকর করার উদ্যোগ দেখা যাচ্ছে। আর সেটাই কিন্তু বিরোধী দলগুলোর একেবারেই পছন্দ হচ্ছে না। তাদের দাবি, বিজেপি নিজেদের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউসিসি নিয়ে এতটা জোর দিচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় বলছেন, ইউনিফর্ম সিভিল কোড বিজেপির সাম্প্রদায়িক এজেন্ডারই একটা অংশ। তার দাবি, কনস্টিটিউশন তৈরির সময় পণ্ডিত জওহরলাল নেহরু নাকি বলেছেন, মুসলিম সমাজ গ্রহণ না করা পর্যন্ত ইউসিসি কার্যকর করা হবে না। ভাই, এই কথাটা কোথায় লেখা আছে আমার জানা নেই, আমি সত্যিই জানি না। যদি কোথাও লেখা থাকে তাহলে অবশ্যই জানাবেন, কারণ আমার তো অন্তত কনস্টিটিউশনের এমন কোনো কথা চোখেই পড়েনি। সৌগতবাবুর দাবি, পণ্ডিত জওহরলাল নেহরু মুসলিম সমাজকে এমন একটা আশ্বাস দিয়েছিলেন। এখন সেই দাবি কতটা সঠিক, তার উত্তর হয়তো সৌগত বাবুই ভালো দিতে পারবেন। তবে রাজনৈতিক দাবি দেওয়া একদিকে থাক, চলুন এবার দেখে নেওয়া যাক সংবিধান আসলে কি বলছে। তার আগে খুব সহজ ভাষায় বুঝে নিই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড আসলে কি। আসলে ইউসিসির মানেটা খুব সহজ। এর অর্থ হলো প্রতিটি নাগরিকের জন্য একই ধরনের দেওয়ানি আইন। এখন প্রশ্ন হলো, ইউসিসি চালু হলে কি পরিবর্তন আসতে পারে? প্রথমত, সব ধর্মের মানুষের জন্য বিবাহ বিবাহ বিচ্ছেদ আর বিবাহ নিয়ম এক হতে পারে। দ্বিতীয়ত, বহু বিবাহ বা পলিগ্রামির মতো বিষয়গুলি, পলিগ্রামি মানে বহু বিবাহ, এক একজনের 3টে 4টে করে বিয়ে মতো বিষয়গুলির ওপরও অনেকটা একটা আইন কার্যকরী হতে পারে। তৃতীয়ত হচ্ছে পৈতৃক সম্পত্তি, মানে বাবার সম্পত্তির উপর ছেলে মেয়ে সমান আইনি অধিকার নিশ্চিন্ত করার কথাও বলা হচ্ছে। এছাড়াও ধর্মভিত্তিক আলাদা উত্তরাধিকার আইনের পরিবর্তে একটা অভিন্ন নিয়ম কার্যকর হতে পারে।
তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে এতদিন লিভ ইন সম্পর্ক বৈধ বলে মানা হতো না, কিন্তু এখন লিভ ইন সম্পর্ককে সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হতে পারে। যদি নাবালকের ক্ষেত্রে লিভ ইন করা হয় তাহলে অভিভাবকের লিখিত সম্পত্তির বিষয়টিও থাকতে পারে। এছাড়াও লিভ ইন সম্পর্কের সময় কোনো সন্তানের জন্ম হলে আইনের চোখে সেই সন্তান বৈধ সন্তানের স্বীকৃতি পাবে। এবং বিবাহ বিচ্ছেদ, খোরপোশ, দত্তক গ্রহণের মতো বিষয়ও সব ধর্মের জন্য একই আইন প্রযোজ্য হতে পারে, যেখানে নারী ও পুরুষের সমান অধিকারের উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু এই দেশে কি তেমনটা আছে? সবার জন্য কি সমান আইন আছে? নেই। আছে কি? একদমই নেই। এই জায়গাতেই তো বিভ্রান্তিটা দেখা যাচ্ছে। দেখুন, আমাদের দেশে দুটো ল আছে, একটা হচ্ছে ক্রিমিনাল ল, আরেকটা হচ্ছে সিভিল ল, অর্থাৎ দেওয়ানি মামলা। ক্রিমিনাল ল ও সিভিল ল এর মধ্যে পার্থক্য, ক্রিমিনাল ল হচ্ছে সবার জন্য এক, যেমন ধরুন কেউ চুরি করছে, ডাকাতি করছে, অথবা যে কোনো ধরনের অপরাধমূলক অ্যাক্টিভিটি করছে, সব কিছুর জন্য এখানে একটাই আইন। আর সিভিল ল কি? সিভিল ল বিষয়ে দেওয়ানি মামলাটা যখনই চলে আসছে তখনই, যেমন ধরুন বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, আগামী ধরুন আপনি সন্তান দত্তক নিলেন, কিভাবে নেবেন এবং বিবাহ বিচ্ছেদ করতে হলে তার প্রক্রিয়া কী, এই সমস্ত বিষয়ের জন্য দেশে একটি আইন নেই। বিভিন্ন ধর্মের জন্য ভিন্ন ভিন্ন আইন আছে। যেমন ধরুন এই বিয়ের ক্ষেত্রে আমাদের 3টি ল অ্যাক্ট আছে, যেমন হিন্দু ল অ্যাক্ট, মুসলিম ল অ্যাক্ট আর পেশার ল অ্যাক্ট। এই সিভিল বিষয়গুলো এইভাবেই কাজ করে, অর্থাৎ ধর্মের বিভিন্ন রীতিনীতি রয়েছে এবং তা পালন করার স্বাধীনতাও রয়েছে আমাদের প্রত্যেকের মানুষের। তো এই সমস্ত বিষয়ের জন্য দেশে একটাই আইন হওয়া উচিত বলে আমার মনে উচিত, কিন্তু এই সমস্ত বিষয়ে দেশে আইন নেই। এগুলো বলা হয় সিভিল ম্যাটার্স, অর্থাৎ প্রতিটি ধর্মাবলম্বী মানুষ নিজেদের ধর্ম অনুযায়ী এই সিভিল বিষয়গুলোকে কাজ করে, অর্থাৎ ধর্মে যে নিয়ম রয়েছে তা পালন করে, এর স্বাধীনতা রয়েছে। ঠিক আছে? এখন দেশে এমন অনেকে আছেন যারা বলছেন তাহলে তো সবই ঠিকই আছে, তো যেমন চলছে সেটাই চলতে দিন। যেমন ওই যে মিম মিমস ওয়াস উদ্দিন ওয়াইসি, মিম সাহেব বলছেন, উনি তো আরও মানে অনেক ধাপ উপরে। উনি বলছেন যে আমাদের বিশ্বাস যে ইউনিফর্ম সিভিল কোডের নামে উত্তরাখণ্ডে, অসমে, গুজরাটে আপনারা ইউসিসির নামে হিন্দু ম্যারেজ ল, হিন্দু সাকসেশন ল, হিন্দু ডিভোর্স ল এবং হিন্দু কালচারকে ইউসিসির নাম দিয়ে অন্য ধর্মের উপর চাপিয়ে দিচ্ছেন, যা আর্টিকেল 25-এর চরম লঙ্ঘন। ভাবা যায়। শুধু এখানেই নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নওয়াজ সিদ্দিকী, তিনিও সেম কথা বলছেন। দেখুন, আমি অন্যদের কথা বলছি না, যেমন হুমায়ুন কবির বা আমাদের ববি হাকিম স্যার, যেমন হুমায়ুন কবির বা আমাদের ববি হাকিম স্যার, এনারা মুসলিমদের ধর্মের সুশ্রুতি দিয়ে আলতু ফালতু বোঝান, সেটা তো আমরা জেনেই গেছি। কিন্তু এই নওয়াজ সিদ্দিকীর মতো একজন মানুষ, যাকে মানে আমি ভীষণভাবে অন্যরকমভাবে একটু দেখতাম, তিনিও বলছেন যে 25 আর 28 নাম্বার আর্টিকেল লঙ্ঘন করছে, তাই না? একটু সাহেব এবং নওয়াজ সিদ্দিকীর কথা অনুযায়ী যদি আমি ধরেও নিই, তো 25-এ কী রয়েছে? 25 সেটা হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 25-এ বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির যে কোনো ধর্ম বা ঈশ্বরের প্রতি নিজের আস্থা, নিজের বিশ্বাস রাখার এবং তা পালন করার পূর্ণ ফ্রিডম রয়েছে, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা রয়েছে, পুরোপুরি স্বাধীনতা আছে। এটি হলো আর্টিকেল 25। হ্যাঁ, সংবিধানের অনুচ্ছেদ 25 তো সকলের মনে থাকে, কিন্তু যেটা মনে থাকে না সেটা হলো কত, মানে সেটা হলো আর্টিকেল 44। এটা সবাই জানে কিন্তু কেউ বলে না, সেটাই আমি বুঝতে পারি না। নওয়াজ সিদ্দিকী 28-এর কথা মনে আছে, কিন্তু 44 মনে নেই। এবার 44-এ কী লেখা আছে? লেখা আছে যে রাষ্ট্র ভারতের সমগ্র ভূখণ্ডের নাগরিকদের জন্য একটি সমান অধিকার বা সমান নাগরিক সংহিতা নিশ্চিত করার প্রয়াস করবে। এটি আমি বলছি না, এটি সংবিধানের অনুচ্ছেদ 44-এর কথা। এটা সংবিধানের অনুচ্ছেদ 44-এ আছে, অর্থাৎ আপনার নিজের ধর্ম মানার পূর্ণ স্বাধীনতা রয়েছে, আমারও আছে, সকলের আছে। কিন্তু আপনি কয়েকটা বিয়ে করাবেন, আর বিবাহ বিচ্ছেদের নিয়ম কী হবে, সম্পত্তি বন্টন কী হবে, আপনি সন্তানকে কীভাবে দত্তক নেবেন, এর জন্য প্রতিটি নাগরিকের জন্য একই আইন হওয়া উচিত কি না বলুন? হওয়া উচিত। মানে এমনটাই হতে পারে যে আমি এক ধর্মে, তাই আমার জন্য বিয়ের মানে আলাদা হওয়া, আপনি অন্য ধর্মে, তাই আপনার জন্য বিয়ের মানে আলাদা হওয়া উচিত। আমার এখানে সম্পত্তির বন্টনও আলাদা হওয়া উচিত। মানে আমি যেহেতু অন্য ধর্মের, আপনার এখানে সম্পত্তি আলাদাভাবে বণ্টিত হওয়া উচিত। মানে আদালতের বণ্টিত হওয়া উচিত, এটা কি? এটা আলাদাভাবে বঞ্চিত হবে কেন? এটা কি? এটা একই দেশে একই রকম হওয়া উচিত, তাই না?
আমাদের হিন্দুরাও কিন্তু এই লয়ের মানে এই লটাকে কাজে লাগিয়েছে। যেমন ধরুন ধর্মেন্দ্র স্যার প্রথমে হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেটাকে কাজে লাগিয়ে উনি প্রথম বিয়েটা করেছেন, এবং সেকেন্ড বিয়ে যখন হেমা মালিনীকে করতে গেছেন তখন মুসলিম অ্যাক্টকে কাজে লাগিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। কি বলবো। যাই হোক, সংবিধান বলছে যে ইউসিসি চালু হওয়া উচিত। ইউসিসি চালু করলে কোনো রাজ্য সরকার বেআইনি কাজ করছে না, কোনো রাজ্য সরকারই এটা বেআইনিভাবে করছে না, বরং বাবা সাহেব আম্বেদকরের চিন্তাধারা অনুযায়ী কাজ করছে। 23 নভেম্বর 1948 সংবিধান সভা যখন সংবিধানের খসড়া নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়েছিল, তখন প্রথমবার সংবিধান সভায় ইউনিফর্ম সিভিল কোডের বিষয়টি কিন্তু ওঠে। এটা আজকের কথা না, এটা মানে বললাম না ওই 23 নভেম্বর 1948 সালে তখনই এটা কিন্তু উঠেছে। 2রা ডিসেম্বর 1948 সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর ভীমরাও আম্বেদকর ডক্টর সাহেব এই আলোচনার উত্তর দিতে গিয়ে বলেন যে আমি বুঝতে পারছি না যে ধর্ম কিভাবে এতটা জায়গা জুড়ে থাকতে পারে, যা পুরো জীবনটাকেই ঢেকে ফেলে এবং বিধিনিষেধ নিয়মগুলো বাস্তবে রূপ দিতে বাধা পায়। শেষ পর্যন্ত আমরা এই স্বাধীনতা কিসের জন্য পেয়েছি? আমরা এই স্বাধীনতা আমাদের সামাজিক ব্যবস্থাকে সংস্কার করার জন্য পেয়েছি। যে স্বাধীনতার কথা বলে বাবা সাহেব আম্বেদকর ইউসিসির ওকালতি করেছিলেন, সেই স্বাধীনতা মানে আমাদের দেশের মাধ্যমে নির্বাচিত বিধায়ক মহাদয়। আমরা এমন একটা সুন্দর ধর্মনিরপেক্ষ দেশে বাস করি যেখানে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। ভারতের মোট জনসংখ্যার প্রায় মানে 14 থেকে 15% মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর সেই কারণে আমাদের সংবিধানে 25 এবং 28 অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের নিজের ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এটাই আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মনে করেন তাদের কনস্টিটিউশনের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে তারা আদালতে দ্বারস্থ হতে পারেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবীরা এই বিষয়ে সুপ্রিম কোর্টে নিয়ে যান, আর সুপ্রিম কোর্টও সংবিধান অনুযায়ী সেই বিষয় শুনে সিদ্ধান্ত দেয়। এটাই আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। তাই আমার মনে হয় কারো কথায় উত্তেজিত না হয়ে ইউসিসি বিলটা আসলে কি সেটা ভালো করে বোঝা দরকার। এর ভালো দিক কি খারাপ দিক কি সব কিছু বিবেচনা করে মত গঠন করা উচিত। আপনারা জানেন ইউসিসি এখনও কার্যকরী হয়নি, কিন্তু তার আগে এর পক্ষে বিপক্ষে জোরালো আলোচনা শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন মানুষের মতামত আরও বেশি নেওয়া উচিত ছিল। অনেকেই বলছেন এই বিল ধর্মীয় স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো অনেক আইনজীবী ও বুদ্ধিজীবী বলছেন ইউসিসি কার্যকর হলে সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে দেওয়া ধর্মীয় স্বাধীনতার উপর প্রভাব পড়তে পারে। একইভাবে তৃণমূলের ফিরহাদ হাকিম সহ আরও কয়েকজন নেতাও এই বিলের বিরোধিতা করেছেন। এখন একটা কথা পরিষ্কার করে বলি, আমি কোনো সম্প্রদায়ের কথা বলছি না, আমি সমস্ত মানুষের কথাই বলছি। কিন্তু ইতিহাস বলছে অনেক সময় কিছু সমাজবিরোধী ব্যক্তি রাজনৈতিক বা ধর্মীয় উস্কানিতে রাস্তায় নেমে অশান্তি সৃষ্টি করে, সরকারি সম্পত্তি ভাঙচুর করে, ট্রেনে আগুন লাগায়, দোকানপাট হামলা চালায়। এইসবের ক্ষতি কিন্তু শেষ পর্যন্ত দেশের সাধারণ মানুষেরই হয়। আর ঠিক এই কারণেই সরকার আরেকটা কঠোর বিল আনার প্রস্তুতি নিচ্ছে, সেটি হলো দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এই বিলের মূল উদ্দেশ্য হলো সমাজবিরোধী, তোলাবাজ, গুন্ডা বা যারা ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলা নষ্ট করেন তাদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া। সরকারের প্রস্তাব অনুযায়ী শুধু জেল বা জরিমানা নয়, গুরুতর সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পত্তিও বাজেয়াপ্ত করে নিলামে তোলা হতে পারে। এর উদ্দেশ্য একটাই, দাঙ্গা ভাঙচুর করার আগে যেন কেউ অন্তত একবার ভাবে শুধু জেলে নয়, নিজের সম্পত্তিও হারাতে হতে পারে। কারণ সরকারি সম্পত্তি কোনো রাজনৈতিক দলের নয়, কোনো ব্যক্তিরও নয়, এটা দেশের মানুষের সম্পত্তি। কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট করার অধিকার কারও নেই। সেই কারণে সরকার একদিকে ইউসিসি নিয়ে এগোচ্ছে, অন্যদিকে সমাজবিরোধী কার্যকলাপ দমনে কড়া আইনে আনার কথাও বলছে। পাশাপাশি লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদ নিয়েও নতুন আইন উদ্যোগের আলোচনা চলছে। সরকারের যুক্তি একটাই, আইন এমন হতে হবে যাতে অপরাধ করার আগে মানুষের আইনের ভয় অনুভব করে, কারণ আইনের যথাযথ প্রয়োগই অপরাধ কমানোর অন্যতম উপায়। সেসব তো হলো, এবার আসি আরেকটা বিষয় নিয়ে, যেটার কথা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। সেটা হলো মহারাষ্ট্রের বিধায়ক সানা মালিকের বক্তব্য। মহারাষ্ট্রের অনুশক্তিনগরের কেন্দ্রের বিধায়ক সানা মালিক ইউসিসি নিয়ে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, তিনি বক্তব্য রাখতে গিয়ে ইসলামে বহু বিবাহের প্রসঙ্গ টেনে পাকিস্তানের উদাহরণ দিয়েছেন এবং কুরআনের ভিত্তিতে আইন কার্যকর করার পক্ষে মত প্রকাশ করেছেন। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে যে তিনি তালাক প্রথার সমর্থনও করেছেন।
যার একটি রূপ 3 তালাক। ভারতে আগে বেআইনি ঘোষণা করা হয়েছে। এই 3 তালাকটা ভারতে আগেই ঘোষণা করা হয়েছে। আচ্ছা, আরেকবার শুনে নেওয়া যাক সানা মালিক ঠিক কী বলেছিলেন। সানা মালিক বিধানসভায় দাঁড়িয়ে এটা বলেছিলেন যে মুসলিম আইনের অধীনে মুসলমানদের মধ্যে বহুবিবাহের অনুমতি রয়েছে। পাকিস্তান নতুন কিছু করেনি। পাকিস্তান মুসলিম আইন অর্থাৎ কোরআনের যা বলা আছে সেটাই কার্যকর করেছে। যদি পাকিস্তান সেটা করতে পারে তাহলে ভারতেও কোরআনের ভিত্তিতে এই আইন কার্যকর করা হোক, আমরাও সেই দাবি জানাই। মানে ভাবা যায় একজন নারী হয়েও বহু বিবাহের পক্ষে এভাবে কথা বলা, এটা অনেকের কাছে অবাক করার মতো। একজন নারী কিভাবে নিজের অধিকার ভাগ করে নেওয়ার পক্ষে যুক্তি দিতে পারেন, এই প্রশ্ন তো উঠবেই। ইউসিসি বিরোধিতা করা এক বিষয়, কিন্তু এই প্রসঙ্গে পাকিস্তানের উদাহরণ টেনে আনা, এটা নিয়েও অনেকেই প্রশ্ন তুলছেন। আর 4টি বিয়ের বা 4-5টা বিয়ের যে বিষয়ের কথা, সেটাও তো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি শুধু একটাই কথা বলবো, আপনি যে মত পোষণ করুন, যেটা আপনার অধিকার, কিন্তু ভারত একটাই গণতান্ত্রিক দেশ। এখানে সংবিধান অনুযায়ী নিজের মত প্রকাশের স্বাধীনতা যেমন আছে, তেমনি আইন ও সংবিধান মেনেই তৈরি হয়। তাই পাকিস্তান, ইরান বা আফগানিস্তানের উদাহরণ দিয়ে ভারতের আইন ঠিক হওয়া উচিত কিনা, এই প্রশ্নের উত্তর দেশের সংবিধান এবং সাংসদই দেবে। আর একজন জনপ্রতিনিধির কাছ থেকে সাধারণ মানুষ এমন বক্তব্য আশা করেন যা দেশের আইন, সংবিধান এবং নাগরিকের স্বার্থকে সামনে রেখে দেওয়া হয়। তাই সানা মালিকের এই বক্তব্যকে নিয়েও বিতর্ক হওয়াটা অস্বাভাবিক নয়। তো আমার এখন এটাই প্রশ্ন যে এই ইউসিসিটা হলে সব কিছু তো ভালোই হবে, তারপরেও কেন এত বিরোধিতা, কেন এত মানে আর্টিকেল 25-এর কথা বলা হচ্ছে কিন্তু 24-এর কথা বলা হচ্ছে না? তো সেই নিয়ে আপনারা কমেন্টে প্রশ্ন, মানে কমেন্টে অ্যান্সারগুলো দিবেন। আজকের মতো এখানেই আসি। নমস্কার।